চাটুজ্যেদের রকে আমি টেনিদার হাবুল সেন বসে মোড়ের বুড়ো হিন্দুস্তানির কাছ থেকে কিনে আনা 3টে ভুট্টা পোড়া খুব তরিবধ করে খাচ্ছিল। হঠাৎ কোত্থেকে লাফাতে লাফাতে ক্যাবলা এসে হাজির। ডিলা গ্রান্ডি, মেফিস্টোফেলিস, মেরে ফেলেছে একটাকে। কচর কচর করে ভুট্টা দানা চিবুতে চিবুতে টেনিদা বললে, হঠাৎ এত লম্ফঝম্প যে, কি মেরেছিস? মাছি না ছাড় পোকা? একটা মস্ত কাঁকড়া বিছে দেওয়ালে ফুটো করে বেরিয়ে দিব্যি ল্যাচ তুলে আমাদের ছেদিলালকে কামড়াতে যাচ্ছিল। ছেদিলাল আপন মনে গান গাইতে গাইতে গরু দোয়াচ্ছে, কিচ্ছু টের পাইনি। আমি দেখেই একটা ইট তুলে ঝা করে মেরে দিলুম, ব্যাস ঠান্ডা। টেনিদা মুখটাকে কুচো চিংড়ি মতো সরু আর বিচ্ছিরি করে বললেন, ফু ফু মানে? ক্যাবলা চটে গেল। কাঁকড়া বিছের সঙ্গে চালাকি নাকি? একবার কামড়ালেই বুঝতে পারবে। কাঁকড়া বিছের সঙ্গে চালাকিকে করতে যাচ্ছে, কিন্তু কলকাতায় কাঁকড়া বিছে? রাম রাম, ওরা তো ঢেউ পিঁপড়ের বর্দা ছাড়া কিছুই নয়। আসল কাঁকড়া বিছের কথা জানতে চাস তো আমার পচা মামার গল্প শুনতে হবে। গল্পের আরম্ভে ক্যাবলা তরাক করে রকে উঠে বসলো। হাবুল বললে, পচা মামা, এই নামটা এবারে যান নতুন শুনতে আসি। কাল শুনবি আরো। এখনই হয়েছে কি? ভুট্টার দানাগুলো শেষ করে টেনিদা এবার সবটা বেশ করে চেটে নিলে। আর যত শুনবি ততই চমকে যাবি। আমি একবার মাথাটা চুলকে নিয়ে বললুম, একটা কথা জিজ্ঞেস করবো টেনিদা? ভুট্টার গোজটা ছুঁড়ে ফেলে দিয়ে টেনিদা মোটা গলায় বললে, ইয়েস, পারমিশন দিচ্ছি। তোমার কটি মামা আছে সব শুদ্ধ? টেনিদা বললে, 555, মানে 555 জন। আমি কাকের মতন হাঁ করে রইলুম। ক্যাবলা একটা খাবি খেলো, আর হাবুল সেন ঢুকরে উঠল, খাইছে। ইউ শ্যাট আপ হাবলা, চিল্লাসনি। মামা কীরকম জানিস? ঠিক রেকারিংয়ের ডেসিমেলের মতো, মানে শেষ নেই। মনে কর মায়ের পিস্তত ভাইয়ের বড় শালার মেজো ভাইয়েরা, তাকে কি বলে ডাকবো? আমরা এক বাক্যে বললুম, মামা। কিংবা মনে কর আমার কাকিমার মাস্তুতো বোনের খুড়তুতো ভাইয়েরা। ক্যাবলা বললে, থাক আর বলতে হবে না, মানে মামা, বিশ্বময় মামা। রাইট, পচা মামা সেই বিশ্বময় মামার একজন। আমি অধৈর্য হয়ে বললুম, সে তো হলো, কিন্তু কাঁকড়া বিছে? টেনিদা দাঁত খিচিয়ে বললে, দাঁড়ানা ঘোড়ার ডিম, আগে সব জিনিসটা ক্লিয়ার করে নিতে হবে না? কুরুবকের মতো বেশি বক বক করবি তো তোর কানের উপর এক্ষুনি একটা কাঁকড়া বিছে ছেড়ে দেব। হাবুল বললে, সাইরা দাও, পেলার কথা সাইরা দাও, ওইটা একটা দুগ্ধপোষ্য শিশু। কি আমার ঠাকুরদা এলেন রে? আমি হাবুলকে ভেঙচি কাটলুম। টেনিদা আমার মাথায় টকাং করে একটা টোকা মেরে বলল, ইউ স্টপ নাও, নো ঝগড়া। তাহলে 2 থাপ্পড় দিয়ে দুটোকেই তাড়িয়ে দেব এখান থেকে, তখন পচা মামার গল্প শুনতে পাবি না। খবরদার, ডিস্টার্ব করবি না। আমরা এক বাক্যে বলুম, না না না। পচা মামা, বুঝলি? একটা গলা খাঁকারি দিয়ে টেনিদা শুরু করলো, স্কুলে 7 বার ম্যাট্রিক পরীক্ষায় ফেল করেছিল। 8 বারের বার টেস্টেও যখন অ্যালাউ হতে পারলো না, তখন দাদু, মানে পচা মামার বাবা, তাকে পেল্লায় একটা চড় মেরে বলল, নিকালো আমার বাড়ি থেকে, হতভাগা মুখ্যু কুপুত্তুর বোম্বেটে অকাল কুষ্মাণ্ড কোথাকার। একসঙ্গে 4-4টে এরকম জবরদস্ত গাল, আর গালের উপর অমনি একখানা কি বলে জাড্ডাপহ চাঁটি। আমি জিজ্ঞাসা করলাম, জাড্ডাপহ মানে কি? আমি কোত্থেকে জানবো, শুনতে বেশ জান্দ্রেল লাগে তাই বললুম। ক্যাবলা বলতে গেল, জাড্ডাপহ অর্থাৎ কিনা যা জড়তা অপহরণ। চুপ কর ক্যাবলা, টেনিদা খেঁকিয়ে উঠল। তুই আর পণ্ডিতের মতন টিকটিক করিস নি। ফের যদি বিদ্যে ফলাবি, আমি আর গল্পও বলবো না, মুখে বল্টু এঁটে বসে থাকবো। আমি ব্যস্ত হয়ে বলুম, না না, আমরা আর কথা বলবো না, গল্পটা চলুক। টেনিদা আবার শুরু করলো। সেই জাড্ডাপহ চাটি খেয়ে পচা মামার মন উদাস হলো। ম্যাট্রিক পরীক্ষা নিকুচি করেছে, এখন অপমান সহ্য করা যায়?
পচা মামা সেই রাতেই দেশান্তরী হলো। মানে বিদেশ আর যাবে কোথায়, তখনও পাকিস্তান হয়নি। সোজা দার্জিলিং মেলে উঠে পড়ল, নামলো গিয়ে শিলিগুড়িতে। সেখান থেকে হাঁটতে হাঁটতে পাহাড় জঙ্গল ভেঙে বাংলাদেশের চৌহদ্দি পেরিয়ে একেবারে চলে গেল ভুটানে। ইচ্ছে ছিল তিব্বতে গিয়ে অতীশ দীপঙ্করটার হবে, কিন্তু একে বেজায় শীত, তাই ভুটান তখন লালে লাল। লালে লাল? ক্যাবলা জিজ্ঞাসা করলো। ভুটানিরা খুব দোল খেলে বুঝি? তোর মুন্ডু, লেবু লেবু, কমলা লেবু। ভুটানি কমলা বিখ্যাত, জানিস তো। আর পাহাড় আলো করে সব বাগান, তাতে হাজারে হাজারে ফল পেকে টুকটুক করছে আর ঝরে পড়ছে গাছতলায়। যত খুশি কুড়িয়ে খাও, কেউ কিচ্ছুটি বলবে না। এমনকি এদিক ওদিক তাকিয়ে দু চারটে ছিঁড়ে নিতে পারো, কে আর অত লক্ষ্য করতে যাচ্ছে। মোদ্দা ওই কমলা লেবুর টানেই পচাম্মা ভুটানে আটকে গেল, যেখানে সেখানে পড়ে থাকে আর পেট ভর্তি লেবু খায়। দেখতে দেখতে পচা মামার ছিবড়ে বাদুচ্চষার চেহারাটাই পাল্টে গেল একদম। দাদু কিপটে লোক, তাই বাড়িতে পুঁই ডাঁটা চচ্চড়ি, কড়াইয়ের ডাল আর খলসে মাছের ঝাল খেয়ে খেয়ে পচা মামার বুদ্ধি টুদ্ধিগুলো মরচে পড়ে গিয়েছিল। কিন্তু কমলেবুর রসে হঠাৎ সেগুলো চাঙ্গা হয়ে উঠল। ওদিকে সবচাইতে বড় বাগানের মালিক হলো পেম্বা দর্জি সিরিং। নামটা কি বলে, একটু ইয়ে হলেও লোকটা বেশ ভালো মানুষ। গোলগাল চেহারা, গায়ে ওদের সেই কালো আলখাল্লা আর কাঁচা পাকা চুলে লম্বা বিনুনি, মুখে 5-7 গাছা দাড়ি, সবসময় মিঠে মিঠে হাসি, আর রাত দিন চমড়ি গায়ের জমাট দুধের টুকরো চুষছে। পচা মামা তাকে গিয়ে মস্ত একটা সেলাম ঠুকে বলল, সিং সাহেব, আমি একজন বিদেশি। সিরিং হেসে বলল, সে জানি, আজ 15 দিন ধরে তুমি আমার বাগানের লেবু খেয়ে আধা ষাট করেছ, কিন্তু আমার অতিথি বৎসল বলে তোমায় কিছু বলিনি। ভটিয়া হলে আমার এই কুঁকড়ি দিয়ে মুন্ডুটা কচাত করে কেটে নিত। শুনে পচা মামা রক্ত জল হয়ে গেল। বললে, সাহেব আমি খুব হাংরি বলেই। সিরিং চমড়ি গায়ে দুধের টুকরো মুখে পুড়ে বললে, ঠিক আছে, আমি কিছু মাইন্ড করিনি। ওই তো তোমার বাঙালির পেট, কি বা তুমি খেতে পারো, এখন বলো কি চাও। সিরিং সাহেব, পচা মামা হাত কচলাতে কচলাতে বলল, শুধু কমলা লেবু চালান দিয়ে কি বা লাভ হয় আপনার? কম কি, লাখখানেক। আগে এই লাখ টাকা যদি 5 লাখ হয়। শুনে সিরিং সাহেব নড়ে বসল। তা কি করে হতে পারে? আপনি অরেঞ্জ স্কোয়াশ অর্থাৎ বোতল ভর্তি করে কমলা লেবুর রস বিক্রি করুন, তাতে লাভ অনেক বেশি। সিরিং হাসলো। এ আর নতুন কথা কি, এই তো মাইল 5 দূরে ডিক্রুজ বলে এক সাহেব একটা কারখানা করেছে। সে তো যুদ্ধ করতে পারছে না, বাজারে দারুণ কম্পিটিশন। কলকাতা ও বোম্বাইতে অনেক বড় কোম্পানি, আমরা সুবিধে করতে পারবো কেন? পচা মামা আবার একটা লম্বা সেলাম ঠুকলো। যদি এমন অরেঞ্জ স্কোয়াশ তৈরি করতে পারি যে স্বাদে গন্ধে যাকে বলে অতুলনীয়, মানে যা খেলে লোকে আর ভুলতে পারবে না, একবার খেলে বারবার খেতে চাই, সে জিনিস তৈরি করবে কে? তুমি। চেষ্টা করে দেখতে পারি। হ্যাঁ, তুমি কি কেমিস্ট? আমি এমএসসি। পচা মামা চাল মারল, বুঝতেই পাচ্ছিস, কিন্তু বিদেশ বিভুঁয়ে একটু আধটু সব করতেই হয়, নইলে কাজ চলে না। পচা মামা ভাবল, বাঙালির ব্রেন, একটা কিছু করেই ফেলবো। সিরিং খানিকক্ষণ গম্ভীর হয়ে কি ভাবলো, তারপর বললে, বেশ, চেষ্টা করে দেখো, কিন্তু দিন 15 সময় দিতে হবে। 15 দিন কেন? সিরিং উৎসাহ হয়ে বললে, 1 মাস সময় দিচ্ছি। তুমি আমার আউট হাউসে থাকো, এক্সপেরিমেন্টের জন্য যা যা চাও সব দেব। যদি সাকসেসফুল হতে পারো, তোমাকে কারখানায় চিফ কেমিস্ট করে দেব, আর মাসে 2000 টাকা করে মাইনে। পচা মামা এসে সিরিং সাহেবের আউট হাউসে উঠল। সে কি রাজকীয় আয়োজন! এমন গদিয়াটা বিছানায় পচা মামাদের কেউ 7 জন্মেও শোয়ে নাই।
দুবেলা এমন ভালো ভালো খাবার খেতে লাগলো যে 3 দিন করে একবার করে পেটের অসুখে ভুগতে লাগলো। আর সেই সঙ্গে চললো তার এক্সপেরিমেন্ট। কখনো কমলা লেবুর রসে আদা মেশাচ্ছে, কখনো মধু, কখনো চায়ের লিকার, কখনো ঝোলা গুড়, কখনো বা একাধ শেষে হোমিওপ্যাথির ওষুধই ঢেলে দিচ্ছে। মানে প্রাণে যা চায়। আর খেয়ে খেয়ে দেখছে। কোনোদিন 1 চামচ খেয়ে বমি করে ফেললো, কোনোদিন মুখ দিয়ে না দিতে তিরিং তিরিং করে লাফিয়ে উঠলো, ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে। কোনোদিন নেহাত মন্দ লাগলো না। আর কোনোদিন মুখ এমন টকে গেল যে ঝাড়া 48 ঘন্টা কিছু আর দাঁতে কাটতে পারে না। এদিকে 1 মাস যায় শিরিং সাহেব মাঝে মাঝে খবর নাই কদ্দূর হলো। পচা মামা বুঝতে পারলো এবারে পরশমেপদী রাজভোগ আর বেশি দিন চলবে না। 1 মাসের ভেতরে কিচ্ছু একটা করতে না পারলে এই খাওয়ার সুখ সুদে আসলে আদায় করে নেবে। পিটিয়ে তক্তা তো করে দেবেই, চাই কি কচাং করে মুন্ডুটিও কেটে নিতে পারে। পচা মামা রাত জেগে ভগবানের কাছে প্রার্থনা করে আর এক্সপেরিমেন্ট চালায়। তারপর একদিন মধু, আদা, হোমিওপ্যাথি ওষুধ আর পিঁপড়ের ডিম মিশিয়ে যেই এক্সপেরিমেন্ট করেছে, ওহ কি বলবো তোদের, কি তার স্বাদ, কি সুতার। 1 চামচ খেয়ে মনে হলো যেন পোলাও, পায়েস, ছানার ডান্না, আলু কাবলি, বেলের মোরব্বা, দরবেশ, রাবড়ি, মানে যত ভালো ভালো সব খাবার জিনিস রয়েছে সব যেন কে একসঙ্গে তার মুখে পুড়ে দিল। এমন অপূর্ব, এমন আশ্চর্য অরেঞ্জ স্কোয়াশ পৃথিবীতে কেউ কখনো খায়নি। পচা মামা তখনই গিয়ে শিরিং সাহেবকে সেলাম ঠুকলো, বললে আমি রেডি। শিরিং সাহেব বললেন, এক্সপেরিমেন্ট সাকসেসফুল, ভেরি সাকসেসফুল। শিরিং সাহেব খুশি হয়ে বললে, বেশ, তাহলে কালকে আমি, আমার স্ত্রী, আমার ছেলে, আমার ম্যানেজার আর আমার 3 জন বন্ধু আমরা তোমার অরেঞ্জ স্কোয়াশ খেয়ে দেখব। যদি ভালো লাগে কালই কলকাতার মেশিনের জন্য অর্ডার দেব। আর তুমি হবে আমার কারখানার চিফ কেমিস্ট, মাসে 2000 টাকা মাইনে। কেল্লা ফতে। পচা মামা নাচতে নাচতে চলে এলো। সারা রাত ধরে স্বপ্ন দেখলো যে একটা মস্ত মোটর গাড়ি চেপে রাস্তা দিয়ে যাচ্ছে আর দুধারে লোকে তাকে সেলাম ঠুকছে। কিন্তু বরাত আর অত সহজেই খোলে রে? তাহলে কি আর আজ পচা মামা লুঙ্গি আর গেঞ্জি পরে গায়ের মুদিখানার দোকান করতে হয়, না পেঁয়াজ আর মুসুরি ডালের ওজন নিয়ে খদ্দরের সঙ্গে ঝগড়া করতে হয়? যা হলো তা বলি। পচা মামা বুঝতে পেরেছিল নিশ্চয়ই পিঁপড়ের ডিমের গুণেই তার তৈরি অরেঞ্জ স্কোয়াশ তখন স্বর্গের সুধা হয়ে উঠেছে। প্রাণ খুলে সে 8 বোতল সুধা তৈরি করলো। তারপর নিশ্চিন্তে ঘুমোতে গেল। আর ঘুমিয়ে ঘুমিয়ে কি সুখের স্বপ্ন সে দেখলো সে তো আগেই বলেছি। পরের দিন শিরিং সাহেব তো দলবল নিয়ে পচা মামার এক্সপেরিমেন্ট চাকতে বসেছে। সবটা মিলে বেশ একটা চমৎকার মৎসবের আবহাওয়া। মস্ত টেবিলের দামি টেবিল ক্লথ পেতে দেওয়া হয়েছে, ফুলদানিতে ফুল সাজানো হয়েছে, গ্রামফোনে নাচের রেকর্ড বাজছে, আর 7 জনের সামনে 7টি রূপোর গ্লাস চকচক করছে। পচা মামা আহ্লাদে আহ্লাদে মুখ করে গ্লাসে গ্লাসে তার এক্সপেরিমেন্ট ঢেলে দিল। প্রথমে শিরিং সাহেব একটা চুমুক দিল, তারপরে আর সবাই। তোদের বলবো কি, তখনই যেন বিপর্যয় ব্যাপার ঘটে গেল। প্রথমেই আঁক করে শিরিং সাহেব চেয়ার শুদ্ধ উল্টে পড়ে গেল। শিরিং সাহেবের গিন্নি টেবিলে বমি করে ফেলল। তাদের ছেলে আই করে একটা আওয়াজ তুলে সেই যে ঘর থেকে দৌড় লাগালো, পাক্কা 3 মাইল গিয়ে তারপরে বোধহয় সে থামলো। ম্যানেজার হাত পা ছুড়ে পাগলের মতো নাচতে লাগলো। একজন অতিথি আরেকজনকে জড়িয়ে ধরে ঘরের মেঝে কুস্তি লড়তে লাগলো। আর 3 নম্বর অতিথি হঠাৎ তেড়ে গিয়ে শিরিং সাহেবের কুকুরটার লেজে ঘ্যাঁক করে কামড়ে দিলে। পচা মামা বুঝতে পারলো গতিক সুবিধের নয়, তার সুধা যেমনই হোক খেয়ে তাদের আরাম লাগেনি। আর মনে পড়লো শিরিং সাহেবের কুকরিটাও নেহাত চালাকি নয়। কাজেই থাকিতে চরণ মরণে কি ভয়, নিমেষে যোজন ফর্সা। পচা মামা দে দৌড়, সারাদিন দৌড়ালো। তারপর সন্ধেবেলা এক গভীর বনের ভেতরে একটা ভাঙা মন্দিরে বসে হাঁপাতে লাগলো। ভাবলো খুব বেঁচে গেছি এই যাত্রায়। ওদিকে 1 ঘণ্টা 3 বাদে মাথা ফাতা একটু ঠান্ডা হলে শিরিং সাহেব হাঁক ছাড়লো।
কোথায় সেই জোচ্চর কেমিস্ট বিষ খাইয়ে আমাদের মেরে ফেলবার জোগাড় করেছিল? শীঘ্রই তার কান ধরে টেনে নিয়ে আয় এখানে, আমি নিজের হাতে তার মুন্ডু কাটবো। তখনই লোক ছুটলো চারিদিকে। ওইদিকে পচামামা মন্দিরে বসে ভাবতে লাগলো ব্যাপারটা কি হলো। সে নিজে বারবার তার আবিষ্কার চেখে দেখেছে, কি তার স্বাদ, কি তার গন্ধ। রাতারাতি অমন করে সব বদলে গেল কি করে? হয়েছিল কি জানিস? পচামামার বাবুর্চিটা ছিল ভীষণ লোভী। সে এক ফাঁকে একটা বোতল থেকে একটু খেয়ে নিয়ে এমন মজে গেছে যে চুপি চুপি 8টা বোতলই সাফ করে ফেলেছে। তারপরেই তার খেয়াল হয়েছে সকালে তো শিরিং সাহেব তার গরদান নেবে। তখন করেছে কি, পচামামার এক্সপেরিমেন্ট টেবিলে যা ছিল, মানে লেবুর রস, চাল ধোয়া জল, টিংচার, আয়োডিন, 1 শিশি লাল কালি, খানিক ঝোলা গুড় আর বেশ কিছু গদের আঠা ঢেলে 8টা বোতল আবার তৈরি করে রেখেছে। আর তাই খেয়েই পচামামা আর কিছু বুঝতে পারছে না। সামনে সেই ভাঙা মন্দিরটার ভেতরে বসে মশার কামড় খাচ্ছে, ভয় আর শীতে ঠক ঠক করে কাঁপছে। ভাবছে রাত্রিটা কোনো মতে কাটলে হয়, তারপর আবার এক দৌড়। মাইল 10 পেরোতে পারলেই ভুটান বর্ডার ছাড়িয়ে লঙ্কাপাড়ার চা বাগান। তখন আর তাকে কে পায়? পচামামা যেখানে বসে আছে তার দুপাশে ভাঙা মেঝেতে বিস্তর ফুটো ফাটা। সেই ফুটো দিয়ে ধীরে ধীরে কয়েকটা প্রাণী মুখ বের করলো। কালো কটকটে তাদের রং, লম্বা লম্বা লেজের আগা বড়শির মতো বাঁকানো, চোখে সন্ধানী দৃষ্টি। শীতের দিনে ভালো খাওয়া দাওয়া জোটে না, পেটে বেশ খিদে ছিল তাদের। ওদিকে পচামামার কোটের পকেট থেকে কেক, ডিম ভাজা এসবে বেশ মনোরম গন্ধ বেরোচ্ছে। পালাবার সময় পচামামা টেবিল থেকে যা পেয়েছে 2 পকেটে বোঝাই করে নিয়েছিল। বুঝেছিল পরে এসব কাজে লাগবে। সুর করে দুদিকের পকেটে তারা একে একে ঢুকে পড়ল। খাবারের ধ্বংসাবশেষ কিছু ছিল, তাই খেতে লাগলো এক মনে। পচামামা উদাস হয়ে বসেছিল, এসব ব্যাপার কিছুই টের পেল না। হঠাৎ তার মুখের উপর টর্চের আলো, আর সঙ্গে সঙ্গে ভুটিয়া ভাষায় কে যেন বললে, এই যে পাওয়া গেছে। আরেকজন বললে, এবার কান ধরে টানতে টানতে নিয়ে চল, সকালে সিং সাহেব ওর মুন্ডু কাটবে। পচামামা রক্ত জল হয়ে গেল। সামনে দৈত্যের মতন জোয়ান 2 ভুটিয়া, কোমরে চকচকে কুকরির খাপ। অন্ধকারেও পচামামা দেখলো তার মুখের ওপর টর্চ ফেলে ঝকঝকে দাঁতে হাসতে হাসতে তারা তারই দিকে এগিয়ে আসছে। পচামামা দাঁড়িয়ে পড়ল, পালাবার পথ বন্ধ। তবু মরিয়া হয়ে ভাঙা গলায় চেঁচিয়ে উঠল, সাবধান, এগিয়েও না, আমার 2 পকেটে রিভলভার আছে। রিভলভার! 2 মূর্তি ঝাঁপিয়ে পড়ল পচামামার ওপর। পচামামা কিছু বলবার আগেই দুজনে 2টো হাত তাকে জাপটে ধরল, আর 2টো বাঁ হাত তার 2 পকেটে রিভলভার খুঁজতে লাগলো। আর তখনই 2 জোয়ানের গগনভেদী আর্তনাদ। পচামামাকে ছেড়ে দিয়ে তারা সোজা মেঝের ওপর গড়াতে লাগলো। ওরে বাপরে, মেরে ফেলেছে রে, গেলুম গেলুম। ঠিক তখন বনের ভেতর দিয়ে পূর্ণিমা চাঁদের আলো পড়ল। সেই আলোয় পচামামা দেখলো দুজনের হাতেই একজোড়া করে কালো কদাকার পাহাড়ি কাঁকড়া বিছে লটকে আছে, আর তার নিজের পকেটের ভেতরে সমানে আওয়াজ উঠছে। ওরে দাদা! পচামামা একটানে গায়ের কোটটা ছুঁড়ে ফেলে দিলে। তারপর ওদের পড়ে থাকা টর্চটা কুড়িয়ে নিয়ে দৌড় দৌড় রাম দৌড়। সকালের জন্যে আর অপেক্ষা করতে হলো না। একটা চিতাবাঘের পিঠের উপর হাই জাম দিয়ে, একটা পাইথনের ল্যাজ মারিয়ে, 2 পাঁচেক শিয়ালকে আটকে দিয়েই রাত 9টার সময় যখন লঙ্কাপাড়া চা বাগানে এসে আছাড় খেয়ে পড়ল, তখন তার মুখ দিয়ে গ্যাঞ্জলা উঠছে। বুঝলি ক্যাবলা, এই হলো আসল পাহাড়ি কাঁকড়া বিছের গল্প। 2টো এমন বাঘা জোয়ানকে ধাঁ করে শুইয়ে দিলে তোর কলকাতার কাঁকড়া বিছে ওদের কিছু করতে পারত? রাম রাম। টেনিদা থামলো। ক্যাবলা মাথা চুলকোতে লাগলো। হাবুল বললে, একটা কথা জেগাইব টেনিদা?
টেনিদা হাবুলের কথা নকল করে বলল, হ জিগাও, কাঁকড়া বিষয়ে কেক বিস্কুট ডিম ভাজা খায়? এই তো আর কলকাতায় নয়, পাহাড়ি কাঁকড়া বিছে, ওদের মেজাজই আলাদা। আমার কথা বিশ্বাস না হয় পচা মামাকে জিজ্ঞেস কর। তেনারে পামো কই? টেনিদা বললে, ধারে কালিকেষ্টপুরে। আমি জানতে চাইলুম, সে কোথায়? টেনিদা বললে, খুব সোজা রাস্তা, প্রথমে আমতা চলে যাবি, সেখান থেকে 10 মাইল দামোদরে সাঁতার কাটবি, তারপর ডাঙায় উঠে 40 মাইল 75 গজ 11.5 ইঞ্চি হাঁটলেই ধারে কালিকেষ্টপুরে পৌঁছে যাবি। আচ্ছা, তোরা তাহলে সেখানে রওনা হয়ে যা, আমি এখন একবার পিসিমার বাড়িতে চললুম, টাটা। বলি হাত নেড়ে লাফিয়ে পড়লো রক থেকে, আর ধাঁ করে হাওয়া হয়ে গেল।